মানুষ ঠিকই বলে সৎ ভাই কখনো আপন হয় না। সবচেয়ে বড় ভুল স্বামী মারা যাওয়ার পর ওনার সৎ ভাইকে বিয়ে করা। দয়া করুন, ছেড়ে যাবেন না। বিয়ের মাত্র 2 দিন হলো আমার হাতে মেহেদির রঙও মুছেনি, আর বিধবা হওয়ার 6 মাসের রেশও কাটেনি। আমার জীবনটা নিয়ে খেলবেন না দয়া করে। আপনার যদি আমাকে মেনে না নেওয়ার ইচ্ছা থাকে, তবে আপনার ভাই মারা যাওয়ার 6 মাস পরই বিয়ে করলেন কেন? আমি তো বেশ ছিলাম আমার বিধবাময় জীবন নিয়ে। সে উত্তর দিল, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। বিয়ে করে যে আপনাকে দয়া করেছি এটা তো আপনার ভুলে যাওয়ার কথাও না। সমাজে সম্মান দিয়েছি, আমাকে আমার মতো থাকতে দিন। আমি যদি বিয়ে না করতাম তবে এ বাড়িতে কি আপনার জায়গা হতো? আপনার সন্তান কেউ ছুঁড়ে মারতো রাস্তায় আপনার মতো, কেউ ফিরেও তাকাতো না। এটা ভাবা উচিত এবং আমার প্রতি আপনার কৃতজ্ঞ হওয়া উচিত। আমি কালই দেশ ছাড়ছি, বিন্দুমাত্র যোগাযোগ করার চেষ্টাও করবেন না এবং অযথা নখ দিবেন না। আমার আর বলার ভাষা নেই, মুখ দিয়ে কোনো শব্দও বের হচ্ছে না। এই জীবন মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তাও নেই। বাবার বাড়িতে থাকবো সেই উপায়ও নেই। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। আমাদের কাছে সম্মান হলো স্বামীর বাড়িতে থাকা, সেখানে জ্বলে যাও পুড়ে যাও তাও থাকতে হবে, এটাই জীবন। মাত্র 6 মাস আগে 3 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে আমার স্বামীর মৃত্যুতে। আমার বয়স মাত্র 21 বছর। জীবন যেন এখানেই থেমে গেল। তার মৃত্যুর পর তার ভাই বোনেরা আমাকে বাড়ি থেকে তাড়াতে যেন উঠে পড়ে লাগে। এ সমাজে টাকার কাছে বিচারও মিথ্যা হয়। তারপর দয়া করে আমার স্বামীর আপন সৎ ভাই আমাকে বিবাহ করে। আমার স্বামীর নিজের আপন ভাই বোনেরাই যেখানে আমাকে দয়া দেখালো না, সেখানে সৎ ভাই যে দয়া করলো, এটাই আমার ভাগ্য। আচ্ছা বলুন তো, দয়া করা বলতে কেন বিয়ে করতে হবে? অহেতুক ওনার জীবনও নষ্ট, আমার জীবনও নষ্ট। নির্ঘুম রাত কাটলো। সকাল 8টা, মেয়েকে নিয়ে বসে আছি। আমার শাশুড়ি ছেলেকে নাস্তা দিচ্ছে। উনি আজ 11টার ফ্লাইটে দুবাই চলে যাবেন। উনি পেশায় একজন প্রবাসী। যাওয়ার সময় আমার মেয়েকে কোলে নিল আর বলল, তোমার কোনো চিন্তা নাই মামনি, তোমার সব দায়িত্ব আমার। সবার থেকে বিদায় নিল, শুধু আমার চোখের দিকে তাকালোও না। উনি চলে গেলেন। আমি শুধু নীরবে দেখছি। কবুল বলা স্বামী যত যাই হোক, অদৃশ্য মায়া টান কেমন যেন অনুভব করছি। আমার শাশুড়ি আমায় বললেন, রুমে যাও। আমি মেয়েকে নিয়ে রুমেই থাকলাম। ওনার সাথে সম্পর্ক এতটাও ভালো ছিল না। আমার সাবেক শাশুড়ির সাথে তাল মিলিয়ে কত ঝগড়া করেছি। আমার ছোট্ট শাশুড়িকে দেখলে কখনো সালামও দিতাম না। আসলে বিয়ের পর থেকে আমার সাবেক শাশুড়ি আর ননদনসরা মাথায় ভালো করে ঢুকিয়ে দিয়েছিল ওরা আমাদের শত্রু, ওদের সাথে ভালো ব্যবহার করবে না। ওদের সাথে তেমন দেখা হতো না, কারণ আমার শ্বশুর যথেষ্ট ধনী ছিলেন। 2টা বউকেই 2 বাড়িতে রেখেছেন। ওদের জায়গা জমি নিয়ে অনেক ঝগড়া হতো। তবে আমার সাবেক শাশুড়ির ছেলে মেয়েরাই ঝগড়া করতো বেশি, ওনারা করতো না। তবে আমার মৃত স্বামী ওনাদের অনেক সম্মান এবং ভাইদের অনেক ভালোবাসতেন। কখনো তাদের সাথে ঝগড়া বা 2 কথা বলে নাই। দুপুরে আমার শাশুড়ি আমাদের খেতে ডাকে। আমি মেয়েকে কোলে নিয়েই খাচ্ছি। মেয়ে হঠাৎ করে কেঁদে ওঠায়। উনি বললেন, মেয়েকে আমাকে দাও, তুমি ভাত খাও। আমি খেয়ে আবার রুমে চলে আসি। এ বাড়িতে আসার পর থেকেই শুধু রুমেই থাকি। কেউ কোনো কথা বলে না আমার সাথে, শুধু খেতে ডাকে। খাওয়া শেষ হলে আবার রুমে চলে যায়। রাত 8টার দিকে আমার শাশুড়ির মোবাইলে কল দিয়ে উসমান জানায় তিনি পৌঁছেছেন। আমি মেয়ের খাবার বানাচ্ছিলাম, রান্নাঘরে তখন শুনতে পেয়েছি। তিনি আমাকে নিজ থেকে বলেননি। রুমে বন্দি দশা এভাবেই কাটলো আরো 7 দিন। কোনো যোগাযোগ নেই। শ্বশুর বাড়িতে কেউ কথাও বলে না আমার সাথে। আমার বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায় সারা ভাব কথা বলে, আসি কি করবি, ঘরে তোর একটা অবিবাহিত বোন, 2 জন ভাইয়ের বউ। আমার বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায় সারা ভাব কথা বলে, আসি কি করবি, ঘরে তোর একটা অবিবাহিত বোন, 2 জন ভাইয়ের বউ, একটা মেয়ে আছে, কিভাবে কি করবি। আফসোস, আমার মা এই বাজে সময়টাতে আমাকে একটু মানসিক সাপোর্ট পর্যন্ত করেনি। ঘৃণা হয় ওনার প্রতি আমার। সময় বহমান 1 মাস চলে যায়। 1 মাস পর উনি ভিডিও কলে শুধু একটু করে আমার মেয়েকে দেখে আর আমাকে আমার শাশুড়ির হাতে 2000 টাকা দেয়। বলে উসমান দিতে বলেছে। আমি নিতে চাইনি। উনি রুমে এসে আমার মেয়ের হাতে টাকাটা দিয়ে গেছে। আমি ঘর থেকে বের হতাম না, ছাদেও যেতাম না। আমাকে বিয়ে করেছে এটা নিয়ে এলাকায় অনেক ছিছি পড়ে যায়। কেউ আসলে রুম থেকেও বের হতাম না লজ্জায়। কারো সামনে পড়লে অনেক চেনা মানুষ সাবেক স্বামীর ঘরে কত কথা বলেছি, কত সুখ দুঃখের আলাপ করেছি, লজ্জায় আর কথাও বলতাম না। এর মধ্যে আমার মেয়ের অনেক ঠান্ডা লাগে। এত যত্ন করে রাখি, তারপরেও ঠান্ডা লেগে যায়। আমার শাশুড়ি অনেক বকা দেয় আমাকে। তারপর উনি অনেক সেবা করে এবং অনেক ডাক্তার কাছেও নিয়ে যায়। কিন্তু মেয়ের অবস্থা খুব খারাপ হতে থাকে। হাসপাতালে ভর্তি করাতে হয়। 14 দিন আমার শাশুড়ি আর আমার দেবররা ওনারা সাথে ছিলেন। অনেক সাহায্য করেছে। সবচেয়ে বেস্ট হাসপাতালে চিকিৎসা করিয়েছে। 2 দিন আইসিইউতে থাকার পর আমার মেয়ে তার বাবার মতো আমাকে ছেড়ে চলে যায়। আমার মেয়ের বয়স ছিল মাত্র 1 বছর 2 মাস। মাটি আমার মেয়ের বাবার পাশেই দেওয়া হয়, কারণ 2 পরিবারের একটা মাত্র পারিবারিক কবরস্থান। সন্তান হারিয়ে আমি যেন দিশেহারা।
আমার সন্তান মারা যাওয়ার পর আমার সাবেক শাশুড়ি বলল, পাপ সব পাপ। মা পাপ করলো, সন্তানকে ধরলো। সাবেক ননদ ননাসরাও যা তা বলল। মানুষ যে কত খারাপ হয় তা আপনাদের ধারণার বাহিরে। ওই সময়টাতে পরিবারের সমাজ সবার চোখে বিষ। আমার বেঁচে থাকাটাও যেন একটা অন্যায়, তবুও বেঁচে আছি। আমার সাবেক শ্বশুরবাড়ির সবাই খুব খুশি হলো আমার সন্তানের মৃত্যুতে। ওরা ছাড়া সবাই এলো আমার মেয়ের জানাজাতে। আমার মেয়ের মৃত্যুর পর আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হিসাবে 5 দিন না কুলখানি আয়োজন করে আমার শাশুড়ি এবং স্বামী। আমার সন্তানের মৃত্যুর সময় আমার মা ভাইয়েরা এসেছিল। মোটামুটি তারা অনেক অপমানিত হয়েছে। তারা জানাজার পর চলে যায়, 1 মিনিটও থাকেনি। আসলে এটা সত্যি অসম্মানজনক। আমার সাথে বিয়ের পর 2 পরিবার যেন আরো বেশি শত্রু হয়ে গেল। 7 দিন পর আমার স্বামী প্রথমবারের মতো আমার সাথে ফোনে কথা বলে। আমি সালাম দিয়ে কান্না করে দিই। উনি আমাকে অনেকক্ষণ দেখলেন ভিডিও কলে, শুধু বললেন আল্লাহ শান্তি দান করুক আপনাকে। আমার শাশুড়িকে বলল খেয়াল রাখতে আমার। এরপর কল কেটে দেয়। দিন কাটে, রাত আসে, কিন্তু আমার পরিবর্তন হয় না। আমি নাও খাওয়া ছেড়ে দিয়েছি। আম্মু আসছিল দেখতে আমাকে, কিন্তু আমার শাশুড়ি এত কথা বলেনি। আম্মু কিছু সময় থেকে আবার চলে যায়। আমি অনেক শুকিয়ে গিয়েছি। রুমে বসে থাকতাম, কেউ কথা বলতো না, ফিরেও তাকাতো না। শাশুড়িও কথা বলতো না, শুধু খেতে ডাকতো বা খেতে বলতো, এটুকুই। বুঝতে পারছিলাম না কি করব। একটানা 5 মাস রুমে থাকতে থাকতে আমি পুরো পাগল হয়ে গিয়েছি। আমার ফোনও ছিল না। শাশুড়ির মোবাইল তেমন একটা ধরতাম না, তবে উনি আমার জন্য যথেষ্ট করেছেন। পছন্দ হয়তো করেন না, কিন্তু ঘৃণাও করতেন না তেমন। 5 মাস পর শাশুড়িকে বললাম আমি কয়টা দিন বাপের বাড়ি গিয়ে থাকতে চাইতেছি, যদি আপনি অনুমতি দেন। উনি উত্তর দিলেন উসমানের সাথে কথা বলে জানাবো। আমি বললাম আচ্ছা। শাশুড়িকে বললাম আপনার কাজে একটু সাহায্য করি। উনি বললেন কোনো দরকার নাই, রুমে যাও। আমি রুমে এসে বসে থাকি। কি আর করব, কি করারই বা থাকতে পারে আমার। রাতে উনি বললেন উসমান অনুমতি দিয়েছি, গিয়ে 1 সপ্তাহ থেকে আসো। সকালে ভোরে রওনা দিবা, গাড়ি ঠিক করে দিব। রাতে আমার দেবরকে দিয়ে কিছু ফলমূল আর নাস্তা আনিয়ে রাখলেন। আমাকে হাতে 3000 টাকা দিলেন খরচ করার জন্য। ভোর 6টার দিকে সিএনজি আসে, কারণ উনি চাচ্ছিলেন না এলাকার কেউ আমাকে দেখুক। এমনিতেও সবাই ছিছি করে, আবার নতুন করে ঘরে ঢুকে আমি শাশুড়িকে সালাম দিলাম। উনি আমার আম্মুকে বসতে বলল। আমার শাশুড়ি বললেন সকালে পাঠালেন না কেন? গাড়ি পাঠিয়েছি। উসমান আমার সাথে অনেক রাগারাগি করেছে। আমার নাম্বার থেকে আপনার নাম্বারে কল যায় না কেন? এতবার কল দিলাম। আম্মু মোবাইল এগিয়ে দিয়ে বলল এত কিছু আপা বুঝি না, একটু দেখেন আপনি। আমি আর বলি নাই ওনার নাম্বার যে ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছি। তারপর আম্মু চলে আসে আমাকে রেখে। আমি রুমে কি আর করব। একটু পর আমার শাশুড়ি মোবাইল নিয়ে আসে আর বলে কথা বলো উসমানের সাথে। আমি সালাম দেই। উনি বললেন নাটক করার আর জায়গা পাও না, তোমার আজ থেকে আর কোথাও যাওয়া বন্ধ। বাপের বাড়ি গিয়ে পাখা গজিয়েছে। আমি বললাম এখানে থেকে কি করব? এত অসম্মানিত হতে ভালো লাগে না। এখানে কিসের ভিত্তিতে থাকবো? আপনার সাথে তো আমার কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই। উনি তখন বললেন কোনো ভিত্তিতে থাকতে হবে না, কাগজে কলমে আপনি আমার বউ, এই ভিত্তিতেই থাকুন। এরপর কল কেটে দেয়। আমি রুমে বসে বসে ফোনে গান শুনতাম, সবার সাথে কথা বলতাম। 300 টাকা শেষ, কাউকে দিয়ে রিচার্জ করাবো সেই সাহসও হয় না। কেউ আমার সাথে কথাও বলে না। বড় ভাবিকে বলি, উনি আমাকে 500 টাকা রিচার্জ করে দেয়। আমার শাশুড়িকে টুকিটাকি হেল্প করতে চাইতাম, কিন্তু উনি দিতেন না। এভাবে কাটে কয়েক মাস। একদিন উনি অনেক অসুস্থ হয়ে পড়েন। পুরো সবকিছু আমি সামলাতে শুরু করি। কাজ টাজ রান্নাবান্না শেষ হলে ওনার মাথা টিপে দিতাম। একদিন উনি এই অবস্থায় ভিডিও কল দেয় আমার শাশুড়ির ফোনে। মার সাথে কথা বলছিল, আমি ওইদিকে কান না দিয়ে ফোন টিপতেছি। কোনো একভাবে দেখে যে আমি ফোন টিপতেছি। উনি জিজ্ঞেস করলেন আমি ফোন কোথায় পেলাম। আমার কাছে যে ফোন ছিল আমার শাশুড়ি এতদিন উনাকে বলেননি। তখন শাশুড়ি বলে 5 মাস আগে বাপের বাড়ি থেকে আসার সময় আনে। উনি তো রেগে মেগে আগুন। আমার শাশুড়ির সাথে চিৎকার চেঁচামেচি করে ফোন কেটে দেয় আর বলে এখনই যেন ফোন নিয়ে নেই। ওনাকে কেন এত মাস বলিনি আমার হাতে ফোন ছিল। ফোন কোন সাহসে ব্যবহার করতে দিয়েছেন? আমার শাশুড়ি বলল ফোনটা দিয়ে দাও, ও রাগারাগি করবে। আচ্ছা থাক, দিও না, তো লুকিয়ে ব্যবহার করো। তুমিও বা কি করবা একা একা? বিকেলের দিকে আমার আম্মু আসলো বড় ভাই সহ। তারপর বলল উসমান কল দিয়েছে দুপুরে, ফোন দিয়েছি কেন এটা নিয়ে অনেক রাগারাগি করছে, ফোনটা দিয়ে দে। আমি ফোনটা দিতে চাইনি, কারণ সারাদিন একা একা কি করব। আম্মু গালাগালি দিয়ে রাগারাগি করে নিয়ে নেয়। আমি ওনাদের সাথে যেতে চাইছিলাম কয়েকটা দিন থাকার জন্য। আমার শাশুড়িও বলেছিল, কিন্তু উসমানকে জানানোর পর উনি না বলল। আম্মুরা চলে যায়। শাশুড়ি সুস্থ হলো, তিনিও আমাকে মেনে নিতে শুরু করলেন। টুকিটাকি কথাবার্তা বলেন, ওনার কাজে হেল্প করি অনেক। এর মধ্যে উসমানের মেজো ভাইকে দুবাই নিয়ে যায়। স্বামীবিহীন শ্বশুরবাড়িতে কাটলো প্রায় 17 মাস। 2 বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি আমায় জিজ্ঞেস করলো আমার কি লাগবে বলার জন্য। উসমান বলেছে। আমি বলেছি কিছু লাগবে না। দুপুরে রান্নার সময় উনি ভিডিও কল দেয় ওনার মাকে। আমি পাশেই ছিলাম। তখন উনি জোরে জোরে বলতে লাগলেন, মা কারো কিছু লাগলে বলতে বলো, আমার আবার সব প্যাকিং করতে হবে, পরে বললে আর সময় পাবো না কিনে এনে প্যাকিং করার। আমি মজা করে বললাম আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে, আর কিছুই লাগবে না। উনি আর আমার শাশুড়ি থম খেয়ে গেলেন এমন কথা শুনে। আমি এটা বলেই রুমে দৌড়ে চলে আসি। 2 দিন পর উনি আসবেন। আমি ওনার রুম নিজে হাতে পরিষ্কার করে বিছানা চাদর বদলিয়ে গুছিয়ে দিয়ে আসি।
ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে। আমি সুন্দর করে সেজেগুজে অপেক্ষায় আছি উনি আসার। আমার স্বামী তো অপেক্ষা তো করবই। উনি ঘরে ঢুকলেন। ওনাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল। 2 বছর আগের উনি আর আজকের ওনার মধ্যে অনেক তফাৎ। অনেক বদলে গেছেন, মোটা হয়ে গেছেন, আরো বেশি সুন্দর হয়ে গেছেন। উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরেন। আমি সালাম দিই ওনাকে, উনি সালাম নেন। তারপর উনি ওনার রুমে ফ্রেশ হতে গেলেন। মা টেবিলে খাবার দেন। তখন বিকেল হয়ে গেছে। উনি ফ্রেশ হয়ে এসে হালকা কয়টা ভাত খান। তারপর উনি ওনার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আমার দিকে একটু ফিরেও তাকালেন না। আমার চোখের পানি উপচে পড়ে, কেন জানি না। আমিও রুমে এসে সব সাজগোজ ধুয়ে ফেলি। তারপর সবচেয়ে পুরনো জামাটা পরি। ওনার দিকে আর ফিরেও তাকাবো না। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার এখানে একটুও থাকতে ইচ্ছে করতেছে না। একটু বাপের বাড়িতে গেলে শান্তি পেতাম। সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ির মেহমান আসবে, তাই নাস্তা বানাতে রান্নাঘরে গেলাম। নুডলস, সেমাই, ফিরনি, হালিম রান্না করি। আর আসলে ফলমূল কেটে দিব। সব রেডি করতে করতে মাগরিব হয়ে পড়ে। ওনারা চলে আসেন। ওনারা আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম না। রান্নাঘর থেকে সব নাস্তা রেডি করে দিচ্ছি, মা নিয়ে যাচ্ছেন। ওনাদের সাথে সম্পর্কটা আমার এতটাও ভালো হয়নি, দূরত্ব তো আছেই। ওনারা রাতে থাকবেন, আমি রাতে রান্না বসালাম। আমাকে আমার শাশুড়ি করতে মানা করেছেন, তারপরেও করছি, কারণ রুমে বসে কি বা করব। উনি ঘুম থেকে উঠলেন রাত 9টার সময়। উঠেন, হালকা না চা খেলেন আর সবার সাথে কুশলাদি বিনিময় করলেন। আমি ওনার সামনেও পড়লাম না। রাতের 11টার দিকে সবাইকে খাবার দিলাম। আমি জাস্ট সব রান্নাঘর থেকে বেড়ে বেড়ে দিচ্ছি। আমার মামি শাশুড়ি আর খালা শাশুড়িরা নিয়ে যাচ্ছে। উনি এখন খাবেন না, পরে খাবেন। আমার আর রাতের ভাত খেতে ইচ্ছেও করলো না। তারপরেও সবার সামনে বললাম খেয়েছি। রান্নাঘরের কাজ গুছিয়ে রুমে ঢুকলাম আর ওনারা সবাই ওনার রুমে। উনি ওনার ব্যাগ খুলতে লাগলেন, সবার জন্য কি এনেছে না এনেছে। আমাকে কেউ একটু ডাকলেও না, অবশ্য ডাকলে আমি যেতামও না। মনকে বুঝ দিলাম উনি তোমার কেউ না, কিসের আশা করছে ওনার থেকে, যে আজ 2 বছরে একটা কথাও বলেনি তোমার সাথে, কোনো বইয়ের অধিকারও দেয়নি, শুধুমাত্র দয়া করে রেখেছে। গতকাল রাতে ওনার আসার আনন্দে সারা রাত ঘুম হয়নি। বিছানায় গায়ে এলিয়ে দিতে কাঁদতে কাঁদতে ঘুম চলে আসে আমার। আলহামদুলিল্লাহ, একটি শান্তির ঘুম হয়। সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে রাতের বাসি খাবারের প্লেটগুলো ধুয়ে ফেলি। তারপর সবার জন্য নাস্তা রেডি করি। সবাই একে একে ঘুম থেকে উঠে আর নাস্তা করে বসে গল্প গুজব করছে। আমি দুপুরের রান্নার প্রস্তুতি নেই। সকালে আমার শাশুড়িকে বললাম, মা উনি এসেছেন, এখন সব মেহমান আসবে, আমার খুব আনইজি লাগছে। আমি কি কয়টা দিন আমার বাবার বাড়িতে থেকে আসবো? মা বলল, আচ্ছা উসমান উঠুক, আমি বলবো, অনুমতি দিলে তুমি যেও। উনি উঠলেন ঘুম থেকে। দুপুর 2টা বাজে। উঠে আর নাস্তা খেলেন না, সবার সাথে ভাত খেয়ে ফেললেন। সবার ভাতটাত খাওয়া শেষে সবাই বিশ্রাম নিতে গেল। আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম। দেখলাম উনি আর মা বসে কথা বলছেন। দুজনে চোখাচোখি হলো। আমি চলে আসছিলাম, তখন মা বলল, কিছু বলবে? তখন বললাম, মা সকালে বলেছিলাম যে। তখন বলল, ও আমি তো ভুলেই গেছি। উনি ওনার মাকে বলল, মা কাউকে কি জামা কাপড় কিনে টিনে দাও না, এমন পুরনো জামা কাপড় পরে হাঁটে কেন? আমি বললাম, গরমের জন্য। এটা বলে চলে আসি। একটু পর মা রুমে এসে বলল, উসমান যেতে মানা করেছে। এবার আমি কান্না করে দিয়ে বললাম, মা আমি 2টা দিন থেকে আসি না, আমার খুব বাড়ির জন্য মন পুড়ছে। তখন বলল, উসমান রুমে আছে, গিয়ে ওরে বলো। আমি ওনার রুমে গিয়ে মাথা নিচু করে বলি, আজ 1 বছরের উপরে বাবার বাড়িতে যাইনি, আমি আজকে একটু যাই, আমার খুব মন পুড়ছে। কান্নার জন্য কথা বলতে পারছিলামও না। উনি বিছানা থেকে উঠে হাত ধরে আমাকে ওনার পাশে বসালেন। আমার যেন কান্না আরো ভেঙে পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে বলতে পারছি না, এত অবহেলা করলে বিয়ে করেছেন কেন আমাকে। উনি বললেন, যেতে হবে না। এবার জোরে কান্না করে দিয়ে বললাম, একটু যাই না, সকালে চলে আসবো, দরকার হলে রাতে চলে আসবো। উনি বিছানা থেকে উঠে হাত ধরে আমাকে ওনার পাশে বসালেন। আমার যেন কান্না আরো ভেঙে পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে বলতে পারছি না, এত অবহেলা করলে বিয়ে করেছেন কেন আমাকে। উনি বললেন, যেতে হবে না। এবার জোরে কান্না করে দিয়ে বললাম, একটু যাই না, সকালে চলে আসবো, দরকার হলে রাতে চলে আসবো, একটু করে যাই না। উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, আচ্ছা যাও, সকালে চলে এসো। তারপর ওনার মাকে ডাক দিয়ে বললেন, ওকে যাওয়ার সময় আমি যা আনছি তার থেকে অল্প অল্প করে সব দিয়ে ওর বাপের বাড়ির জন্য। আমি একদিন না, অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম, অনেক জামা কাপড় নিলাম। তারপর ওনার ছোট্ট ভাই সিএনজি ডেকে নিয়ে আসলো, সাথে নাস্তা কিনে নিয়ে আসলো, ও আমাকে দিয়ে আসবে। আমি চলে এসেছি বাবার বাড়ি। মা ভাবি সবাই বাড়ির সামনে দাঁড়ানো। গিয়ে তো সেই খুশি, সব দুঃখ শেষ। পরের ছেলে কেন আমায় এত কষ্ট দিবে। এসে তো ভাবিদের সাথে, বোনদের সাথে দুষ্টুমে হাসিতে সব ভুলেই গেলাম। আম্মুর আলমারি থেকে আমার মোবাইলটা বের করলাম, তারপর চার্জে দিলাম। সবাই মিলে সন্ধ্যার পর হাঁটতে বের হলাম। তারপরেও মাথায় শুধু আসছিল, উনি কি আমায় মনে করছেন? ওনার কলিজাটা কি ছিঁড়ে যাচ্ছে? ভাবিরা বুঝতে পেরে অনেক সঙ্গ দিল আমায়। সারা সন্ধ্যা হেঁটে রাতের দিকে ঘরে ফিরলাম। মা রান্না বান্না করে রেখেছিল, তাই এসে আর ভাবিদের কষ্ট হয়নি। কেটে গেল 7 দিন, অথচ পরের দিন আমার যাওয়ার কথা ছিল। ইচ্ছে করেই আমি আর ওই বাড়িতে গেলাম না।
7 দিন পর শুধু কান্না আসতেছিল। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম, আম্মু আমার জীবনটা এমন কেন, আমি কিসের আশায় যাবো বাড়িতে। মা বলল 2 বা 3 মাস পর তোর বোনের বিয়ে দিব, এরপর তোর আর যেতে হবে না, আর কষ্ট করে 3টা মাস ধৈর্য ধর, তোর বোনের বিয়েটা দিয়ে ফেলবো। এদিকে আমার বোনের জন্য একটা প্রস্তাব আসছে, ছেলে সৌদিতে থাকে, কোনো দাবি দেওয়া নাই তাদের, শুধু একটা সুন্দর মেয়ে চাইছে তারা। মাশাআল্লাহ আমার ছোট্ট বোন ভীষণ সুন্দরী, বিয়ে ফাইনাল হবে হবে এমন। 15 দিন পর রাতের বেলা উসমান আসলেন আমাদের ঘরে, হাত ভর্তি বাজারের ব্যাগ, সবার জন্য জামা কাপড় নাস্তা পানি নিয়ে এসেছে, সাথে করে আমাকে নিয়ে যাবে। আম্মু অনেক খুশি হয়ে যায় ওনাকে দেখে। আম্মু আর ভাইরা জোরাজোরি করলো আজ রাতটা আমাদের ঘরে থাকার জন্য। উনি থেকে গেলেন। রাতে সবার খাওয়া দাওয়া শেষে যে যার রুমে ঘুমাতে গেল। উনিও ঘুমাতে গেলেন, শুধু আমি রুমে যাচ্ছি না। আমি আম্মু আর বোনের সাথে ঘুমাবো, কিন্তু ভাবিরা জোর করে আমাকে ওনার রুমে পাঠালেন। আমি রুমে গিয়ে দরজাটা বন্ধ করি না, এমনি পর্দা দিই। তারপর ওনাকে বলি, কি করব বলুন, সবাই আপনার সাথে এক রুমে থাকতে বললো। আমি আসতে চাইনি, আমাকে জোর করে পাঠিয়েছে। উনি বলল, আচ্ছা আসো, পাশে শুয়ে পড়ো। আমি বললাম, বাতি নিভিয়ে দেই। উনি বললেন, বাতি নিভালে তোমাকে দেখবো কিভাবে, বউকে দেখতে হবে ভালো করে, আসো পাশে। ওনার কথা শুনে শরীরে শিহরণ বয়ে গেল। আমি আস্তে আস্তে খাটের এক পাশে শুয়ে পড়লাম। উনি কোমর জড়িয়ে ধরে আমাকে ওনার কাছে টানলেন, বললেন, আর দূরে দূরে রাখতে ইচ্ছে হচ্ছে না, পাশে এমন একটা বউ থাকলে কোনো পুরুষ কি ঠিক থাকতে পারে। উনি আমার পিঠে ওনার মুখ ঘষতে লাগলেন। আমি তখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমাকে ওনার দিকে ফিরালেন, আমার চোখে চোখ রেখে বললেন, আর দূরে রাখতে ইচ্ছে হচ্ছে না। আমি নিশ্চুপ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ওনার থেকে ছুটতে চাইছিলাম, কিন্তু উনি আমাকে 2 হাতে জড়িয়ে ধরলেন। এবার চোখের পানি ছেড়ে দিলাম, উনি আমায় ছাড়লেন। আমি বললাম, প্লিজ আর না, আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আর কাছে আসবেন না, কালকে আপনাদের ঘরে গেলে সব ভুলে যাবেন। আমি এমন মর্যাদা আমার বাপের বাড়িতে চাই না। আমি আমার স্বামীর ঘরে স্বামীর পাশে স্বামীর সোহাগে পরিপূর্ণ হতে চাই। উনি আমায় বললেন, তবে চলো এখনই, এখানে আর থাকতে ইচ্ছে হচ্ছে না। তখন রাত 12:30। আমি বললাম, এত রাতে? পাগল আপনি, সকাল হোক। আমাকে জড়িয়ে ধরে বললেন, আমার ঘরে আমার সোহাগে পরিপূর্ণ করব তোমাকে। উনি আম্মুর মোবাইলে কল দিলেন, আম্মুকে রুমে আসতে বলল। আমায় বলল, বরকা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর কিছু নিতে হবে না, সকালে ভাই এসে সব নিয়ে যাবে। আম্মু রুমে আসলো, আম্মুর থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলাম। আম্মু এভাবে যেতে দিতে চাইছিল না, কিন্তু ওনার জোরাজুরিতে আটকে রাখতে পারলেন না। আর উনিও ঘরের আর কাউকে